কলকাতা মেট্রোর সুড়ঙ্গ থেকে যুবকের দেহ উদ্ধার। বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মাঝে টানেল থেকে দেহ উদ্ধার করে আরপিএফ। কিন্তু কিভাবে সকলের নজর এড়িয়ে টানেলে ঢুকে পড়লেন যুবক? আরপিএফ কি করছিল মেট্রো নিরাপত্তা ঘিরে ফের উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার রাত মেট্রোর সুড়ঙ্গ থেকে দেহ উদ্ধার। এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিটের মাঝের টানেল থেকে দেহ উদ্ধার করে আরপিএফ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 10টা নাগাদ এক যুবক পার্ক স্ট্রিট স্টেশন থেকে টানেলে ঢোকেন। মেট্রো লাইন ধরে এগিয়ে যান। 11টা নাগাদ পার্ক স্ট্রিট মুখী মেট্রো চালক ট্র্যাকের পাশে কিছু পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিট স্টেশনে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে আরপিএফ। ওই ব্যক্তি মেট্রো ট্র্যাক এবং থার্ড লাইনের মাঝে পড়েছিলেন। ডান হাত ছিল থার্ড লাইনে, কবজির কাছে পোড়া। কিন্তু এটা ঘটল কিভাবে? অনেকেরই প্রশ্ন, একজন কিভাবে মেট্রোর টানেলে ঢুকে পড়লেন? সিসি ক্যামেরার নজরদারি তাহলে কোথায়? প্ল্যাটফর্মে থাকা আরপিএফ জওয়ানদের কেন নজরে পড়ল না? ফের প্রশ্নে মেট্রো নিরাপত্তা। हम लोग कुछ भी नियम कानून बनाए, जो भी बाधा लगाएं, unless people want to follow it, there is nothing which we can do it. हम पूरा अच्छा महल बना दिए, पूरा तारूड लगा दिया, कोई उसको तोड़कर नीचे गिरना चाहता है तो हम लोग कहां से रोक सकते हैं? हर एक जगह हम लोग सिक्योरिटी नहीं लगा सकते, कहीं से घुस ही जाता है। तो बट वी आर ट्राइंग टू इम्प्रूव इट। মেট্রো রেলের দুদিকে যে প্ল্যাটফর্ম আছে, দুদিকে একটা ব্যারিকেড আছে, ওখানে একটা ফেন্সিং করা আছে এবং ওখানে আরপিএফ থাকে। কোনো একটা সাসপিসিয়াস তার মুভমেন্ট দেখা গেল, সেটা সিসিটিভি পরিষ্কার দেখা যায় একটা লোক সাসপিসিয়াস ভাবে ঘোরাঘুরি করছে, তখনই তাকে লোকেট করে তার উপরে নজরদারি করতে হবে। যখন একটা লোক সেই ফেন্সিংটাকে ওভাররুল করে ট্র্যাকের দিকে হাঁটা দেয়, নিশ্চয়ই নজরদারি গাফিলতি ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে সময় ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ওই ব্যক্তি, যেটা জানা যাচ্ছে 10টা 5 নাগাদ তিনি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে সুড়ঙ্গের দিকে, এসপ্ল্যানেডের দিকে তিনি দৌড় শুরু করেন। তাহলে সে সময় কমার্শিয়াল রান অর্থাৎ মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু ছিল। তাহলে কেন আরপিএফ এর গোটা বিষয়টি নজরে আসলো না? ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মেট্রোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং আরপিএফ এর নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে রেলের অন্দরেই। কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বারাসাতের স্বাস্থ্যকেন্দ্রে জমি বেহাত, বিক্রি হয়ে গিয়েছে দান করা জমি। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল। বেনিয়ম মানতে নারাজ জমির বর্তমান মালিক, আর এর জেরেই 13 বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র। চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্যকেন্দ্রের চারদিকে ঝোপঝাড়, ভেতরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরঞ্জাম। অভিযোগ, চুরি হয়ে যাচ্ছে দরজা জানলা। এ ছবি বারাসাতের কোটরায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের। 13 বছর ধরে বন্ধ, কারণ এই স্বাস্থ্যকেন্দ্রের জমিটাই নাকি বিক্রি হয়ে গিয়েছে। এর জেরে স্থানীয়দের ভোগান্তির একশেষ। 11-12 সাল নাগাদ পর্যন্ত চিকিৎসা হয়েছে, তারপরে আর ডাক্তারবাবুরা আসেন না। বিল্ডিংটা পড়ে থাকে দীর্ঘদিন ধরে। আমাদের এখানে স্থানীয় একজন, এখানে কিছু জমি কেনা বেচা হয়েছে, কি সূত্রে হয়েছে আমি জানি না। এটা নাকি কোনো এক ব্যক্তি, শোনা গেছে আড়াইয়ের কাছ থেকে, উনি ল্যান্ড ভেরিফিকেশন করে বলছেন যে এটা পাবলিক প্রপার্টি। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকে কোটরা গ্রাম পঞ্চায়েত। 1982 সালে উত্তর 24 পরগনা জেলা পরিষদকে প্রায় 4 কাঠা জমি দান করেন এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ মাসচটক। দান করা জমিতে তৈরি হয় 4 বেডের স্বাস্থ্যকেন্দ্র। 1986 থেকে পথ চলা শুরু। এই জমিটি বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। এর জেরে 2012 থেকে স্বাস্থ্যকেন্দ্রের গেটে তালা। কয়েক বছর দেখছি তো ডাক্তারও নেই, বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে। এখন সাধারণ পাবলিকের হয় কি করে? জায়গাটা তো একজন যে ভদ্রলোক দান করে গেছে, তিনি তো মারা গেছেন, তিনি তো দান করে গেছিল, গিয়ে এই বিল্ডিং তৈরি হয়। এখন আমাদের এই জায়গাটাই দরকার, ওই স্বাস্থ্যকেন্দ্রের নতুন করে বহাল হোক। স্বাস্থ্যকেন্দ্রের জন্য দান করা জমি, সেই জমি বিক্রি হয়ে গেল কিভাবে? অভিযোগ, 1982 সালে জমিটি নিজেদের নামে রেকর্ডই করেননি উত্তর 24 পরগনা জেলা পরিষদ। এর জেরে জমির মালিকানাও বদল হয়নি, সেই সুযোগেই জমি বিক্রি। জমিটা কোনো কারণে দেখা যাচ্ছে রেকর্ডটা অন্য একজনের নামে হয়ে গেছে। তাই আমাদের এলাকাবাসীর থেকে সবাই চাইছে যে রেকর্ডটা
যদি খুব তাড়াতাড়ি জেলা পরিষদ বা আমাদের ডিএম মানে জায়গার উপরে তারা যদি সহযোগিতায় এই দলিলটা জেলা পরিষদে আছে, যদি সেটা দিয়ে সভাধিপতি যদি আমাদের এইটা রেকর্ডের ব্যবস্থা করে দেয় আর নতুন করে স্বাস্থ্যকেন্দ্রটা আবার চালু করা হয়, তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে। যে পলাশ মাস্টারটকের থেকে কিনেছি তিনি আমাকে 15 সালে বিক্রি করেছে, তাহলে আমরা কি করে 82 সালের দানপত্র করেছি এটাই বা জানবো? বিএলআর সাহেব আমাকে রেকর্ড করিয়ে দিয়েছে, সেই দলিলের মোতাবেকে রেকর্ড হয়েছে, আমি অবৈধভাবে করতে যাব কেন? আমি এই ব্যাপারে মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম এলআরও যারা দেখেন তাদেরকে আমি তদন্ত করতে দিয়েছি। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব। গ্রামবাসীদের যে অভিযোগ আছে সেটা যদি সত্যি হয় তাহলে ওইটার পুনর্জীবন কিভাবে দেওয়া যায় স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে জেলা পরিষদ নিশ্চয়ই পদক্ষেপ। বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। সুকান্ত মজুমদারের নতুন অ্যাপের নামও সুকান্ত মজুমদার। হ্যাঁ, এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন কোর্স এবং চাকরির খোঁজ পাওয়া যাবে এবং এই নিয়ে বালুরঘাটের পড়ুয়াদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। রাজনীতির হাওয়া গরম। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ। বৃহস্পতিবার বালুরঘাটে একটি অ্যাপের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। অ্যাপের নামও সুকান্ত মজুমদার। একটা অ্যাপেই দেশের নানা প্রান্তের ইনস্টিটিউটের সন্ধান এবং চাকরির খোঁজ। কোন ক্ষেত্রে কত চাকরি তাও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে বলে দাবি। এই পিছিয়ে পড়া জেলা এবং এই লোকসভা যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে, যারা কলেজ পাস আউট করেছে, তারা নিজেদেরকে আপস্কিল করতে পারবে, অর্থাৎ নতুন নতুন স্কিল বিনে পয়সায় এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবে। নিজেদেরকে আপস্কিলিং করার পর তারা কি কি চাকরি পেতে পারে তার একটা সন্ধান বা হদিশ এই অ্যাপের মাধ্যমে এই সমস্ত স্টুডেন্টদেরকে দেয়া হবে এবং এই অ্যাপকে ব্যবহার করে তারা সেই সমস্ত চাকরিতে আবেদন করতে পারবে। নরেন্দ্র মোদী 2014 সালে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। 14 সাল থেকে 25, 11 বছর, তাহলে 22 কোটি চাকরির তো হিসাব দিতে হবে। উল্টে কর্মচ্যুত হয়ে বেকার বেড়েছে, বরং বাংলায় সারা দেশে বেকার বাড়ছে। সেখানে বাংলার যে গ্রাফ, যে স্বনির্ভর কর্মসূচি, চাকরি বা বিকল্প অর্থনীতি, তাতে মানুষের রোজগারও বাড়ছে এবং কর্মসংস্থানও বাড়ছে। সেখানে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। সেখানে কোন নাটক করতে আসছেন সুকান্ত মজুমদার? এখন চাকরি সংক্রান্ত বিষয়গুলো আমার মনে হয় না একটা অ্যাপের দ্বারা কোনোভাবে কার্যকর খুব বেশিভাবে হতে পারে। এখন বেকারের সংখ্যা যেহেতু অনেক বেশি, আমার মনে হয় যে বেকারদের দিকে কীভাবে চাকরি পাওয়া যাবে না পাওয়া যাবে এটা একটা অ্যাপ অন্তত মানে আমার মনে হয় না এখন যেহেতু ভোট আসছে এটা বিচার করতে পারে। এই অ্যাপটি আমাদের লোকসভা কেন্দ্র বা পশ্চিমবঙ্গে কী এমন প্রভাব ফেলতে পারবে সেটি ঠিক জানা নেই, কারণ সুকান্ত মজুমদার এর আগে তিনি বহুত প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেটি বালুরঘাটবাসী এখনও সেই কাজটি দেখতে পারেনি। তিনি যেহেতু শিক্ষামন্ত্রী, আমরা চাই যে তিনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিছু একটা উন্নতি করুন। এই আগামী বিধানসভা ভোটের আগে এই অ্যাপটি লঞ্চ করা মানে এটি রাজনীতির একটা অঙ্গ। এক্ষেত্রে নর্মাল যারা স্টুডেন্ট আছে, যারা নর্মালভাবে গ্র্যাজুয়েশন পাস করেছে, তাদের অনেকটাই উপকার হলো। পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ঘরে বসেই তারা অনেক ইমপ্রুভ করতে পারবে। তারপর জবের চাকরির খোঁজগুলো অবশ্যই পাবে বাইরে বাইরে, যেগুলো আমরা নর্মালভাবে পাই না। কোথায় কোথায় কিসের ভ্যাকান্সি বেরোচ্ছে না বেরোচ্ছে। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।